তারা কাঁদে, কিন্তু আপনকে চোখের পানি দেখায় না। আমি জিজ্ঞেস করি, তোমাদের এই বুবা কান্নার খবর কি তোমাদের আপনজন জানে? কয় আস্তাগফিরুল্লাহ। আমার বিনয়ী অনুরোধ, এই ভাই বোনগুলোকে যেন আমরা টাকার মেশিন হিসাবে না দেখি। আমি এটা বলছি না যে তারা না হলে আমাদের দেশ চলবে না, তবে আমি এটা জোর দিয়েই বলছি, তারা হলে এই দেশটা আরো ভালো চলবে। আরো যেখানে ভালো চলবে সেখানে আমরা কেন তাদেরকে উপেক্ষা করব? আমি অনেকগুলো সংসদে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। কোনো বিরোধী দলের নেতাকে কোনোদিন কোনো প্রস্তাব দিতে দেখিনি কোনো সংসদে। এই প্রস্তাবটি জনকল্যাণের জন্য আপনি দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ইউ টেক ইউর টাইম, আপনি যুক্তিসঙ্গত যতক্ষণ লাগে আপনি বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বিষয়টা আমলে নিয়ে হাউসে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আমি আরেকবার আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এ পর্যন্ত যে কয়েকজন মাননীয় সংসদ সদস্য কথা বলেছেন, তারা আমাদের সকলের প্রাণের কথাগুলোই বলেছেন। এই জন্য আমি তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মনিরুল হক চৌধুরী সাহেব যারা বক্তব্য রেখেছেন, তাদের সবার মধ্যে উনি বয়োজ্যেষ্ঠ, কিন্তু উনার কথার মধ্যে গরম এবং নরম প্রচুর রস ছিল। তিনি তার রসের মধ্যে আলোচনাটাকে হারিয়ে ফেলেননি, বরঞ্চ রস দিয়ে ফুটিয়ে তুলেছেন। এটা তার আর্ট, এই জন্য তাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবসময় বলে থাকি যে পজিশন অপোজিশন মিলেই তো হাউস পূর্ণ হবে, আর এই হাউসের প্রতি সারা দেশবাসীর প্রত্যাশা। আমরা আজকে যাদের কথা বলছি তারা আমাদের কারো না কারো ভাই, কারো পিতা, কারো সন্তান, কারো আপন আত্মার আত্মীয়। তাদের কান্নাগুলা সব আমাদের সামনে আসে না, এমনকি তাদের পরিবারের সদস্যদের সামনেও আসে না। প্রবাসীরা দুই ভাগে বিভক্ত। একটা অংশ যারা কার্যত রুজি রোজগারের জন্যই পা বাড়ান, এই পর্যায়ে এশিয়ার প্রায় সবগুলা দেশই পড়ে, সেখানে তাদের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। অল্প কিছু সংখ্যক ভাগ্যবান মানুষ যারা ইনভেস্টর ক্যাটাগরিতে হিউজ পরিমাণ ইনভেস্ট করে, সেখানে তারা একটা স্ট্যাটাস পান, কিন্তু তা হাজারও একজন হবে না, এ সংখ্যা আরো কম। বাকি সকল আমরা তাদেরকে শ্রমিক বলি, আমি শ্রমিক বলতে নারাজ। তারা সবাই শ্রমিকও নন আসলে। এর মাঝে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ জায়গায় কর্মকর্তা হিসাবে অনেকে দায়িত্ব পালন করেন। আমি এই শব্দটার পরিবর্তন চাই, তাদের জন্য সম্মানজনক কোনো শব্দ ব্যবহার করা। এক শব্দে সবাই অ্যাকোমোডেট হবেন। আমরা খুবই আনন্দিত আমাদের এই হাউসে বাংলা, উর্দু, ফার্সি কবিরাও আছেন। তারা যদি এরকম কোনো ভালো শব্দ নিয়ে আসেন যেটা অন্তত তাদেরকে মানসিকভাবে কিছু সান্ত্বনা দেবে, যে দেশ তাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে দেখে, তো আমি অনুরোধ করব এই শ্রমিক এবং রপ্তানি, এই দুইটা শব্দ পণ্য রপ্তানি হয়, মানুষ রপ্তানি না হোক। এটাকে একটা সম্মানজনক জায়গায় আমরা নিয়ে যাই। মাননীয় স্পিকার, যারা বিশেষ করে পশ্চিমের দেশগুলোতে যাচ্ছেন, তারা সাধারণত ফিরে আসার নিয়তে যান না, তারা যান সেখানে থেকে যাওয়ার নিয়তে। এর মধ্যে দুইটা ক্লাস, একটা স্রেফ ভাগ্য অন্বেষণে, আর একটা তারা জ্ঞানের অন্বেষণে। জ্ঞানের অন্বেষণে কারা যায়? দুই ধরনের মানুষ। যাদের ফিনান্সিয়াল এবিলিটি আছে পিতামাতার, তাদের সন্তানরা যায় নিজ দায়িত্বে নিজ খরচে। আর যাদেরকে আল্লাহ তাআলা চমৎকার মেধা দিয়েছেন, মা বাপ গরিব, তারা যায় ফুলব্রাইট বা কোনো ধরনের স্কলারশিপ নিয়ে। এই দুই শ্রেণী আমাদের অ্যাসেট। তারা সেখানে শিক্ষা নেওয়ার পরে ওই সংশ্লিষ্ট দেশগুলোতে সার্ভিস দিচ্ছেন। ইতিমধ্যে শুনেছেন
বিমানে যে ওয়াইফাই সংযুক্ত হয়েছে এর মেইন কারিগর ব্যক্তিটি কিন্তু বাংলাদেশের। তার টিমে 13 জন ছিল, সেই লিড করেছে টিমকে। 4G থেকে 5G-তে নেওয়ার ফার্স্ট স্টেপটা যিনি নিয়েছেন তিনিও একজন বাংলাদেশী। অবশ্য এখন তিনি বাংলাদেশের একটা বিশেষ জায়গায় সার্ভিস দিচ্ছেন। এই ধরনের মণিমুক্তাগুলো দেশ থেকে চলে গেল, আমরা দেশকে সাজাবো কি দিয়ে? এই জন্য আমি ফিল করি আমাদের ফিনান্সিয়াল রিমিটেন্স তো অবশ্যই লাগবে দেশের অর্থনীতির চাকা চালু রাখার জন্য, কিন্তু তার চাইতে কম ইম্পর্টেন্স নয়, আমাদের এখন প্রয়োজন ইন্টেলেকচুয়াল রিমিটেন্স। দুনিয়ার বিভিন্ন উদীয়মান শক্তি এবং দেশ তাদের তরুণ যুবক যুবতীদেরকে ইনসেন্টিভাইজ করেছে, তাদেরকে মূল্যায়ন করেছে, সসম্মানে তাদেরকে দেশে ফিরিয়ে এনেছে। উদাহরণস্বরূপ বলতে পারি পাশের দেশ ভারত। একসময় তাদের দেশে সেই রকম স্কিল হ্যান্ড কোনো কার্ডিয়াক সার্জন ছিল না। তারা দেবী শেঠিকে, তাদের মুক্তাকে তাদের দেশে ফিরিয়ে এনেছে এবং তাকে বলেছে তুমি কি চাও? সে বলেছে আমি টাকা পয়সা চাই না, আমি একটু সম্মান চাই, আর আমার কাজের জন্য আমি একটা কমফোর্ট জোন চাই। বিদেশে যাদের সাথে কথা হয়েছে আমাদের সেই মণিমুক্তাগুলো একই কথা বলে যে আমরা একটু সম্মান চাই এবং একটা কমফোর্ট জোন চাই, যাতে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ ছাড়া আমি আমার মেধার স্ফুরণ এবং বিকাশ ঘটাতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে খুব কৃত হতাম, ভালো লাগতো কথাগুলো সরাসরি তিনি শুনতেন। নিশ্চয়ই কেউ না কেউ তাকে এগুলা কনভে করবেন বলে আমি আশা করি। আমি অনুরোধ করব যে তিনি এই বিষয়টার প্রতি অবশ্যই গুরুত্ব দেবেন। আমাদের ফিনান্সিয়াল রিমিটেন্সের পাশাপাশি তিনি যেন ইন্টেলেকচুয়াল রিমিটেন্সটাকে গুরুত্ব দেন। তাহলে সমাজের বহু জায়গায় আমরা নূতনত্ব খুঁজে পাব এবং তাদের মেধা এই জাতিকে সকলের সাথে একত্রিত হয়ে সামনে এগিয়ে নেবে। আমি এটা বলছি না যে তারা না হলে আমাদের দেশ চলবে না, তবে আমি এটা জোর দিয়েই বলছি তারা হলে এই দেশটা আরো ভালো চলবে। আরো যেখানে ভালো চলবে সেখানে আমরা কেন তাদেরকে উপেক্ষা করব? এই লোকদের আরো কিছু বঞ্চনা আছে। তারা সাধারণত মারা গেলে এদেশে এখন আর ফিরে আসে না। এক সময় 2 দিন, 5 দিন, 7 দিন, 13 দিন, 15 দিন পরে তাদের লাশ ফেরত আসতো। এখন সবাই বুঝেছে যে এই কাজটা সঠিক নয়, বরঞ্চ তাদের ফ্যামিলি নিয়ে যে দেশে তারা থাকেন এখন তারা চেষ্টা করেন লাশটা যেন ওখানেই দাফন হয়েছে। তাদের এখানে আমাদের কাছে এইরকম কোনো চাহিদা নেই যে আমাদের লাশটা বিদেশে নিয়ে যান, কিন্তু তারা জীবন্ত যখন আসে তখন লাশের চাইতে খারাপ পরিণতি কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে ভোগ করতে হয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারি না, এমনকি কারো কারো আপনজন, আপন ভাই তাকে তার প্রপার্টি থেকে ডিপ্রাইভ করে, বিভিন্ন ধরনের আইনের জটিলতায় ফেলে দেয়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আর পাশের বাড়ির লোকেরা তো আছে, সেখানে যদি পরিচিত আগে থেকেই বিরাজমান কোনো শত্রুতা থাকে সেটা আবার আগুনের মধ্যে ঘিল ঢেলে দেয়। এই সমস্ত জটিলতায় তারা যখন পরে আইনের আশ্রয় নেন তখন যেখানে গিয়ে তারা সাশ্রয়টা চান, শান্তিটা খুঁজে পেতে চান, ওখানে গিয়ে আরেক তারা হয়রানির মুখোমুখি হন। ওখানে যাওয়া মাত্রই তাদের কাছে বিরাট অঙ্কের একটা কিছু চেয়ে বসা হয়, কারণ মনে করে এই লোকগুলা টাকার মেশিন, চাইলেই পাওয়া যাবে। আমি চাইবো না কেন? যদি কেউ টাকা দিতে পারলো তো হয়তো তার কিছু কাজ হলো, যদি দিতে পারলো না তাহলে চোখের পানি মুছে মুছে আবার দেশ থেকে তাকে বিদায় নিতে হলো। তাদের এই কান্নাগুলো আছে। জমি ট্রান্সফারের ব্যাপারে কিছু জটিলতা নতুন করে তৈরি করে গেছে প্রিভিয়াস ফেসিবাদী সরকার। আমি বর্তমান সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করব সেই বিষয়গুলো দেখা দরকার, কগনিজেন্সে নেওয়া দরকার। মাননীয় আইনমন্ত্রী আছেন, যেখানে যেটুকু এটাকে ডিফিউজ করা যায়, ইজি করা যায়, রিলিজ করা যায়, সেটা অবশ্যই করা উচিত। কারণ আমরা তাদেরকে বাদ দিয়ে আমরা নই, তাদের সহই তো আমরা। আর এশিয়াতে যারা আছেন তাদের কান্নাটা অন্যরকম। তাদের ব্যাপারে অনেকেই কথা বলে গেছেন, আমি কথাগুলো রিপিট করব না, যেহেতু তারা অলরেডি বলে ফেলেছে। তারা কাঁদে কিন্তু আপজে চোখের পানি দেখায় না, চোখের পানি লুকিয়ে কাঁদে, ভিডিও কলে কথা বলে আর্টিফিশিয়াল হাসি দেয়।
অনেকের সাথে এরকম কথা হয়েছে। আমি জিজ্ঞেস করি, তোমাদের এই বুবা কান্নার খবর কি তোমাদের আপনজন জানে? কয় আস্তাগফিরুল্লাহ, এগুলা জানানো যাবে না। আমরা কষ্টে আছি, ওদেরকে কষ্টে ফেলতে চাই না। ওরা বুঝুক যে আমরা ভালো আছি, তাহলে আমাদের কষ্ট আমরা কিছুটা ভুলে থাকতে পারবো। এখানেও কাঁদবো, ওখানেও কাঁদবে, এ তো হয় না। এরা কত মহৎ, নিজের কান্না বুকে চেপে আপনজনকে ভালো রাখে, দেশকে ভালো রাখে। এই লোকগুলোকে আমরা কি আসলে আপনজন হিসেবে নিতে পেরেছি? আমি দেখি না, কষ্ট লাগে। আমরা কি একটু তাদেরকে আপনজনের চাদর দিয়ে জড়াই ধরতে পারি না? মাননীয় স্পিকার, কেউ মরার জন্য বিদেশে যায় না। আমাদের এই ভাই এবং বোনেরা যায়, 2টা পয়সা রুজি করে পরিবারকে দিবে, দেশকে সাপোর্ট করবে, তারপরে দেশে চলে আসবে। কিন্তু আল্লাহ তাআলা কার মৌতের ফয়সালা কোথায় করে রেখেছেন আমরা কেউ জানি না। তারা যখন কেউ মারা যায়, তখন তাদের লাশটা নিয়ে টানাটানি হয়। আপনজনরা চায় শেষবারের মতো অন্তত মুখটা দেয়। এ লাশ আসবে কিভাবে? সে তো রক্ত পানি করা, ঘাম জড়ানো, যা রুজি করেছিল সবটাই পাঠিয়ে দিয়েছে। আমিও তাদের 2-1টা মেসে যাওয়ার সুযোগ নিয়েছি ইচ্ছা করে। চিন্তা করা যায় না সেই লোকগুলো এখানে থাকে কিভাবে, খায় কি, ঘুমায় কিভাবে। জনাব বরকতুল্লাহ বুলু সাহেব বলেছেন যে অতি নিম্ন ওয়েজে তারা সেখানে চাকরি করে, এদের পোষায় না। তারা হাজিদের দিকে চেয়ে থাকে, কেউ তাদেরকে একটু স্নেহ আদর করবে কিনা। কেন? এটি কেন হবে? অন্য দেশের লোকেরা তো এরকম হয় না। এখানে ওই সিন্ডিকেট চক্র শুরু থেকে শেষ, সব জায়গায় গাটে গাটে গাপটি মেরে বসে আছে। এই লোকগুলার রক্ত বিক্রি করে ওরা ওদের সাথে উপহাস করে, ওদের বিজনেস করে। এই সব জায়গা অবশ্যই চিহ্নিত করতে হবে এবং এদেরকে আইনের আওতায় এনে 10 জনকেও যদি শাস্তি দেওয়া হয়, আমি বিশ্বাস করি ওদের সবগুলার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা যদি সাকসেসফুলি সিনসিয়ারলি এই কাজগুলো করতে পারি, এই সরকারের ক্রেডিট যে এই দলের যিনি জন্মদাতা ছিলেন, এই দরজা, এই জানালা তিনি খুলেছিলেন। তাদের আমলে এসে যদি আমাদের প্রবাসী ভাই বোনদের বঞ্চনা দূর হয়, তাহলে তাদের নামটি ওদের হৃদয়ে সোনার অক্ষরে লেখা হয়ে যাবে। কিন্তু অতি চমৎকার চমৎকার কথা এখানে আমরা ওড়ালাম, কাজের কাজ কিছুই হলো না। যেই তিমিরে সেই তিমিরেই থাকলো। তাহলে শুধু এই সরকার ডিসরেসপেক্টেড হবে না, আমরা সবাই ডিসরেসপেক্টেড হব। আমাদের প্রতি ওদের একটা ঘৃণাবোধ তৈরি হবে যে ওরা কথা বলে সুন্দর সুন্দর, কিন্তু আমাদের জন্য কিছুই করে না। আমার বিনয়ী অনুরোধ, এই ভাই বোনগুলোকে যেন আমরা টাকার মেশিন হিসাবে না দেখি। আমরা যেন আমাদের প্রাণ হিসাবে, কলিজা হিসাবে দেখি। যদি আমরা কলিজা হিসাবে দেখতে পারি, তাহলে তাদের আত্মা যেমন শান্তি পাবে, আমাদের আত্মা শান্তি পাবে। একটা বিশেষ বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত। এটি হচ্ছে ভিসা জটিলতা। অনেকে বলেছেন, আমি পার্টিকুলারলি জিজ্ঞেস করেছি তাদেরকে, তোমাদের সমস্যাগুলো কোথায়? তারা বলেছে, আমরা তো আগে করেছি কনভেনশনাল পাসপোর্ট, এরপরে করেছি আমরা এমআরপি, এখন ই পাসপোর্ট করতে গেলে এমআরপি এবং আমাদের এনআইডি, এই 2টা হুবহু মিল থাকতে হবে। আমাদের অফিস ল্যাপসেসের কারণে, ওই আকার একার নামের একটু অধিক সেদিক, বয়সের একটু সামান্য তারতম্যের কারণে এখন আর ই পাসপোর্ট হচ্ছে না। ফলে আমরা কিন্তু অনেকেই এখানে ইলিগেল হয়ে গেছি অলরেডি, আর কেউ কেউ হওয়ার উপক্রম। এই সংখ্যা 100 নয়, হাজার হাজার। এই প্রবলেমটা কিভাবে সর্ট আউট করে সলভ করা যায়?
দুর্বলতা কিছু আমাদের অফিসিয়াল, কিছু হয়তো তাদের, কিন্তু মানুষগুলো তো আমাদের, এরা তো আমাদের অ্যাসেট। আমাদের এই অ্যাসেটগুলোকে কিভাবে আমরা এই ব্যাপারে হেল্প করতে পারি, এটা তাদের মেইন প্রবলেম। তার লিগ্যাল ইনস্ট্রুমেন্ট যদি তার হাতে না থাকে, তাহলে ওই দেশে সে থাকবে কিভাবে? তার তো ঠিকানা হবে জেল। সে গেলে পরিবার আর সমাজকে সাহায্য করার জন্য, এখন ঠিকানা যদি তার জেল হয় তাহলে তো হলো না। তা আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, বিদেশের মাটিতে থেকেই এনআইডি এবং পাসপোর্টের এই জটিলতাটা অতি সহজে কিভাবে নিরসন করা যায়, ইনশাল্লাহ আপনি পারবেন, শুধু পদক্ষেপ নেওয়ার ব্যাপার। আমরা আপনার জন্য দোয়া করব, আপনি যাতে পারেন। আর লাশগুলা হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর নামে দুহাই দিয়ে বলবো, একদিনের জন্য যেন সেই লাশ নিয়ে কোনো টানা হেঁচড়া না হয়। আমরা বেঁচে থাকলে, এই দেশ বেঁচে থাকলে সসম্মানে আমাদের কাঁধের উপর করে যেন সেই লাশগুলা দেশে নিয়ে আসা হয়। এরপরে দূতাবাসের ব্যাপারে যে কথাগুলো বলেছেন, আমি সবগুলোর সাথে সম্পূর্ণ একমত। কিন্তু দূতাবাস কর্মকর্তা কর্মচারীরা আমাদের ভাই বোন, আমরা তাদেরকে অপমানিত করতে চাই না। সরকারের উচিত তাদেরকে প্রপার ওরিয়েন্টেশন দেওয়া। এবং এখানে যে একটা চমৎকার প্রস্তাব এসেছে যে একটা সংসদীয় টাস্ক ফোর্স হতে পারে, দুনিয়ার ভালনারেবল যে সমস্ত কান্ট্রি যেখানে আমাদের সমস্যাগুলো বেশি, এই টাস্ক ফোর্স মাঝে মাঝে ফিজিক্যালি সেগুলো ভিজিট করবে, করে তাদের কথা নিজ কানে শুনবে। সেখানে দূতাবাসের আমাদের কর্মকর্তা কর্মচারীরাও থাকবেন। এই সব কিছু মিলে আমরা যদি একটা টোটাল প্যাকেজের দিকে যাই, তাহলে আমি রিমিটেন্স বাড়ার উদ্দেশ্যে বলছি না, আমি বলছি মানবতাকে সম্মান করার উদ্দেশ্যে আমরা এই কাজগুলা করলে আমি বিশ্বাস করি এই রিমিটেন্স দ্বিগুণ তিগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। দেশ এবং জাতি বেনিফিটেড হবে, তারা বেনিফিটেড হবে, সম্মানিত বোধ হবে। আমরা যেহেতু তাদেরকে যোদ্ধা বলছি, আমরা যেন মেহরবানি করে তাদেরকে বীরের সম্মানটুকু দিই। আমার যোদ্ধা আমার বীর, কাজেই তারা যেন বীরের সম্মান পায়। সেইটা কিভাবে পাবে, সরকার এটা ফর্মুলেট করুক। আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা হোল হার্টেডলি করবো ইনশাল্লাহ। আজকের এই আলোচনাটা আমাদের কোনো বিতর্ক ছিল না, এই আলোচনা ছিল আমাদের হৃদয়ের কিছু আকুতি। আমি বিশ্বাস করি সবাই সেই জায়গা থেকেই কথা বলেছেন। মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং এই আলোচনাটা আজকের হাউসে আনার জন্য আমি বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই আলোচনা সার্থকতা পাওক, ইতারে এটা হারিয়ে না যাক, এই জন্যে এই ব্যাপারে আপনার জায়গা থেকে আপনি বিশেষ উদ্যোগ নেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আমি অনেকগুলো সংসদে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, কোনো বিরোধী দলের নেতাকে কোনোদিন কোনো প্রস্তাব দিতে দেখিনি কোনো সংসদে। এই প্রস্তাবটি জনকল্যাণের জন্য আপনি দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই।